চুপ কর। পানির ত্রৈধবিন্দুকে আমরা টিআর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? তো তাপমাত্রাকে কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। এটা মানে কি? ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এখন যে কোনো তাপমাত্রা কার সমানুপাতিক জানিস? যে কোনো তাপমাত্রা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক। উষ্ণতামিতিক ধর্মকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করি, কি দিয়ে? এক্স। তাইলে টি সমান, এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসে। ধ্রুবকের মান কত জানিস? 273.16 এক্স। এখন এটা লিখা যায় এভাবে, টি সমান 273.16 ইন্টু এক্স কে কিভাবে লেখা যায় জানিস? এক্স কি জানিস? উষ্ণতামিতিক ধর্ম কিভাবে প্রদর্শন করে? উষ্ণতামিতিক ধর্ম কিভাবে প্রদর্শন করে? মনে কর যে কোনো তাপমাত্রায়, মনে কর এই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি ভি হয়, তাইলে টিআর তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে কি? ভিটিআর। মানে কি? যে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি হইলে ত্রৈধবিন্দু তাপমাত্রায় গ্যাসের আয়তন কি? ভিটিআর। তাইলে এই এক্সটাকে এভাবে লেখা যায়, ভি বাই ভিটিআর। এটা কোন কোন ক্ষেত্রে? এটা আয়তনের জন্য। আয়তন। যদি চাপের জন্য বলে, এই চাপের জন্য বললে ইকুয়েশনটা কি হবে? টি সমান 273.16 ইন্টু পি বাই পিটিআর। ঠিক আছে, বুঝলি? আরো আছে ইকুয়েশন। যদি রোধের জন্য বলে, টি সমান কত? 273.16 ইন্টু আর বাই আর টিআর। এই তিনটা ইকুয়েশনে আমাদের কাজে লাগে। তুলে নেন, অঙ্ক করে ফেলি ফার্স্ট করে। কিভাবে করি? একটি পানির ত্রৈধবিন্দুতে পারদ থার্মোমিটারে পারদ স্তম্ভের দৈর্ঘ্য, তাহলে এটা কি? দৈর্ঘ্যকে যদি আমি এল দিয়ে প্রকাশ করি, এটা এল টি আর। ঠিক আছে। অন্য একটি তরলের দৈর্ঘ্য এল, ত্রৈধবিন্দুতে না। তাহলে কি বলছে? তরলের তাপমাত্রা নির্ণয় করো। সূত্রটা কি? টি সমান 273.16 ইন্টু এল বাই এল টি আর। তাহলে 273.16 ইন্টু এল এর মান কত? 0.4 ভাগ 0.5, যত আসবে এত কেলভিন আনসার। আচ্ছা, ভুলভাল লিখছি গেছে। এত যত হবে এত কেলভিন আনসার। শুনেন, এবার এখানে কি কি দিতে পারে দেখেন। দৈর্ঘ্যের জায়গায় কি বলতে পারে? আয়তন। কি বলতে পারে? চাপ। কি বলতে পারে? রোধ। কি বলতে পারে? ভোল্টেজ। ভোল্টেজ বোঝেন? তড়িৎ চালক শক্তি। ই বলতে পারে। তাহলে সূত্রটা কি হবে? টি সমান 273.16 ইন্টু ই বাই ইটিআর। ভোল্টেজ বললে আবার এই অর্থে আবার ভি লিখেন না। ভোল্টেজ বললে ভি লিখবেন না। ভি মানে কি বোঝায়? আয়তন। আবার বলে বিভব। এ টু জেড আপনাকে শিখাই দিচ্ছে।
আপনি জাস্ট দেখেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার জন্য আমাকে বুঝতে হবে সিস্টেম কি। সিস্টেম, হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম কি? সিস্টেম জিনিসটা কি? যে বা যার উপর কার্য সম্পাদন করা হয় সেটাই কি সিস্টেম। মনে করেন আপনি রান্না করছেন পাতিলে, কাজটা কার উপর করছেন? পাতিলের উপরে। পাতিলটা কি সিস্টেম। পাতিলটা কি সিস্টেম। সিস্টেম হচ্ছে তিন প্রকার, একটা ক্লোজ সিস্টেম, একটা ওপেন, একটা ক্লোজ, আর একটা হচ্ছে আইসোলেটেড। সিস্টেম কয় প্রকার? সিস্টেম তিন প্রকার। এক নম্বর হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন মানে কি বলেন তো? খোলা সিস্টেম। দুই নম্বর হচ্ছে ক্লোজড। ক্লোজ সিস্টেম মানে বদ্ধ। এই আইসোলেটেড এর বাংলা কি বলতো? আচ্ছা, আইসোলেটেড সিস্টেমের বাংলা জানি কি? আইসোলেটেড মানে মেবি আবৃত। দেখি যদি ভুল হয় একটু কারেকশন করে নিবি, আমার মনে নাই অতটা। সিস্টেম তিন প্রকার, একটা কি ওপেন, একটা ক্লোজ, একটা কি আইসোলেটেড। আমি আগে একটা সিস্টেম আঁকাই। মনে করেন এটা যে বিয়ে বাড়িতে বা সুন্নতে খাতনার বাড়িতে রান্না করার ডেস্ক কি চিনিস তো? কি এডি? ঠিক আছে, এই ডেস্কিতে কি করা হয়? এখানে ওপেন সিস্টেমে কি কি করা যায় দেখ। ওপেন সিস্টেমে মনে করে এর মধ্যে পানি আছে। কি আছে? এর মধ্যে পানি আছে। তুই কি করতে পারবি? এই সিস্টেমের মধ্যে শক্তি দিতে পারবি কিভাবে? নিচে যদি তুই আগুন জ্বালাই দিস তাহলে ভেতরে কি যাবে? তাপ যাবে না? তাহলে তুই কি প্রদান করলি? তাপ শক্তি। তার মানে তুই এখানে শক্তি প্রদান করতে পারছিস, শক্তির পরিবর্তন করতে পারছিস। আচ্ছা, যেহেতু এটা খোলা, এর মধ্যে পানি তুই ঢালতেও পারছিস, পানি আবার তুলেও নিতে পারছিস। তার মানে এখানে কি কি পরিবর্তন করতে পারবি বলতো? পানি তোলা মানে কি, একটা ভর তুলছিস না, বা পানি দিয়ে দিলি মানে কি আর একটা ভর সংযোগ করলি না। তার মানে ভরের পরিবর্তনও করতে পারছিস, নিচ থেকে কি শক্তি দিতে পারছিস। ঠিক আছে, তাইলে ওপেন সিস্টেমে কি কি করা যায়? ওপেন সিস্টেমে ভর শক্তি দুটারই কি করা যায়? পরিবর্তন করা যায়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ মানে কি? এই যে ডেস্কের উপরে ঢাকনা দিয়ে দিছিস। কি দিয়ে দিছিস? ঢাকনা। তোর হাসা বনে, বুঝলি? এর মধ্যে পানি আছে। এখন ঢাকনা উঠানো যাবে না, তুই কি ভরের পরিবর্তন করতে পারবি? যেমন এখানে যখন আমি তাপ দিচ্ছিলাম, মনে করে যে আগুন জ্বালাই দিছি, তাপ যখন আমি প্রদান করছি তখন কি হয়েছে? এমনিতে এগুলা জলীয় বাষ্প রূপে কি বের হয়ে গেছে না? জলীয় বাষ্প রূপে বের হয়ে গেছে। এখন এখানে যদি তুই তাপ দিস, এখানে যদি তুই তাপ দিস কি হবে? তাপ দিলে কি হবে বলেন? জলীয় বাষ্পগুলা যদি বের হওয়ার ট্রাই করে, ও কি বের হইতে পারবে? ও কিন্তু ভিতরেই থাকবে, ভরের কোনো পরিবর্তন হবে না। আপনি কি দিতে পারবেন শুধু?
শক্তি দিতে পারবেন। তাহলে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে কার পরিবর্তন করা যায়? শুধু শক্তি। ভর, ভরের পরিবর্তন হয় না। কার পরিবর্তন হয়? শক্তির পরিবর্তন হয়। এবার হচ্ছে আইসোলেটেড বা আবৃত। মনে করেন এটা একটা সিস্টেম, এই সিস্টেমের চারপাশে আপনি কি রাখছেন? তাপের কুপরিবাহী রাখছেন। কি? তাপের কুপরিবাহী, মনে করেন এরকম। এই কুপরিবাহীর ধর্ম হচ্ছে কি করতে পারে না, পরিবেশের তাপ নিতে পারে না বা পরিবেশে তাপ কি ছাড়তেও পারে না। আর যেহেতু এটা আবৃত, আপনি এর মধ্যে কিছু ভর পরিবর্তন করতে পারবেন। তাহলে আইসোলেটেড সিস্টেমে ভর বা শক্তি কোনো কিছুরই পরিবর্তন করা যায় না। ভর, শক্তি দুইটাই কি অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল। ঠিক আছে। এটা কি মুছে দেব? আচ্ছা, এবার দেখ পরিপার্শ্ব কি? পরিপার্শ্ব বা পারিপার্শ্বিক এটা কি? একটা সিস্টেম আছে, মনে কর দিস ইজ আ সিস্টেম। এই সিস্টেমের চারপাশে যেটা আছে, এই যে এই সবগুলা কি? চারপাশের এগুলাকে কি বলা হয়? পরিপার্শ্ব বা পারিপার্শ্বিক। ঠিক আছে। এটা কিন্তু বোঝানো মানে দরকার ছিল না, তারপরে বোঝাই দিলাম। এটাকে কি বলা হয়? পরিপার্শ্ব বা পারিপার্শ্বিক। আচ্ছা, এরপরে আমাদের বুঝতে হবে অভ্যন্তরীণ শক্তি কি? অভ্যন্তরীণ শক্তি তোরা সবাই জানিস। মনে করে এটা একটা লিকুইড, এর মধ্যে আমি লিকুইড বা তরল পদার্থ রাখছি। এই যে তরল পদার্থের অণুগুলো এভাবে থাকে না, একটু দূরে দূরে অবস্থান করে না? মনে কর আমি একটা বিশাল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি তরল পদার্থ, অণুগুলো এভাবে অবস্থান করে, একটু দূরে দূরে অবস্থান করে, এবং অণুগুলা কি করতে থাকে? ছোটাছুটি করতে থাকে। অণুগুলা ছোটাছুটি করতে থাকে, কঠিন পদার্থে কাঁপাকাঁপি করে। এখানে ছোটাছুটি করবে, এখানে ভাইব্রেশন থাকবে। তারপরে কি শোন, এই যে মনে করেন এর গতি এদিকে, এর গতি এদিকে, এদিকে এলোমেলো ভাবে এরা ছোটাছুটি করতে থাকে। ঠিক আছে। এলোমেলো ভাবে এমনি ছোটাছুটি করতে থাকে। আবার এরা কাঁপেও, ভাইব্রেট হয়, কম্পাঙ্ক থাকে এদের, কাঁপাকাঁপিও করে। আবার যেমন এই একটা অণু, এই একটা অণু, এর মাঝখানে মনে কর কি দ্বিপারমাণবিক। আচ্ছা, এটা আমরা পরে শিখবো, তারপরে এখন একটু দেখি রাখ যে এই অণু এই অণুর সাপেক্ষে যে এইভাবে রোটেট করতে থাকে, এইভাবে ঘুরতে থাকে, অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। ঠিক আছে। একটা অণু আর একটা অণুর সাথে এরা অক্ষের সাপেক্ষে রোটেট করতে থাকে। এখন এইগুলা করলে এর মধ্যে, যেমন এ যখন হচ্ছে ছোটাছুটি করছে, এর মধ্যে এক ধরনের শক্তি আছে। কি শক্তি? গতি শক্তি না? গতি শক্তির সঞ্চার হচ্ছে না? এই শক্তিটা কোথায় থেকে আসছে? এই গতি শক্তি কেন আসছে? আমরা তো জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে এখানে যদি এখানে যদি গতি শক্তি থাকে, তাহলে অন্য শক্তি অবশ্যই ছিল। যে শক্তিটা গতি শক্তি বা যে যে ঘূর্ণন শক্তিটা রূপান্তরিত হচ্ছে, ওই শক্তিটা কি? ওটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। যার কারণে, যে শক্তির কারণে মানে পদার্থের অণুগুলা কি হয়? কাঁপাকাঁপি করতে থাকে, মানে এলোমেলো ভাবে ছোটাছুটি করতে থাকে। ওই শক্তিটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ইউ দিয়ে।
আর অভ্যন্তরীণ শক্তির যদি বড় কোনো পরিবর্তন হয় সেটাকে ডেল ইউ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ডেল ইউ। ছোট পরিবর্তন বোঝাইলে কি দিয়ে প্রকাশ করা হয়? ডিইউ। ঠিক আছে, ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিইউ। যারা ডিফারেন্সিয়েশন মোটামুটি করিসনি, আমি তো করাইনি, করাবো। ডিইউ এটা ক্ষুদ্র পরিবর্তন বোঝানো হয়, ডেল ইউ দিয়ে একটু বড় পরিবর্তন বোঝানো হয়, এর সাপেক্ষে বড় পরিবর্তন, আর ইউ হচ্ছে কি? কোনো পরিবর্তনই নাই, ওটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আবার কঠিন পদার্থে অণুগুলা কিভাবে থাকে বলতো? কঠিন পদার্থে অণুগুলা কিন্তু একটা আরেকটার সাথে কিভাবে থাকে জানে না এরা, মূর্খু। লাগি থাকে, এরকম লাগি থাকে না? এরা কি করতে থাকে? এরা কিন্তু এরকম কাঁপাকাঁপি করতে থাকে, এই যে এরকম কাঁপতে থাকে, অনবরত কাঁপতে থাকে, ভাইব্রেট করতে থাকে। কোন শক্তির কারণে? এর ভেতরে নিশ্চয় একটা শক্তি আছে, ওই শক্তির কারণে। এটা কি শক্তি? অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ অণুপরমাণুর ভেতরে অন্তর্নিহিত যে শক্তি সেটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে তাপগতিবিদ্যার স্থানাঙ্ক বা তাপমাত্রিক স্থানাঙ্ক। কি পড়তে হবে? তাপমাত্রিক স্থানাঙ্ক। তাপমাত্রিক স্থানাঙ্ক গুলা কি? তাপমাত্রিক স্থানাঙ্ক গুলা কি? যেমন আমরা কিন্তু ম্যাথে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা শিখছি। একটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই শিখছি। আর একটা কি শিখছি? পোলার, আর থেটা। এটা সবারই শেখা উচিত। এটা হচ্ছে কার্তেশীয়, একটা কি? পোলার। এটা সরলরেখাতে আছে, আছে না? এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ফিজিক্সে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে কি বোঝানো হয়? একটা বস্তু, মনে কর এই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা বস্তু এখানে আছে, সে কোন অবস্থানে আছে এবং তার গতি কোন দিকে, এটা বোঝানোর জন্য, বস্তুর অবস্থান এবং গতি বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করি। যেমন এ এক্স অক্ষ হতে কত দূরে আছে, মনে কর এই যে এক্স অক্ষ হতে সে ওয়াই পরিমাণ দূরে আছে ধরলাম, আবার ওয়াই অক্ষ হতে সে কি পরিমাণ দূরে আছে? এক্স পরিমাণ, মানে এখান থেকে এটুকু দূরত্ব এক্স। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বলি? এক্স কমা ওয়াই। অর্থাৎ এদিকে গেছে এক্স পরিমাণ, এদিকে গেছে কি? ওয়াই পরিমাণ। এটা দিয়ে তাহলে আমরা বুঝবো না যে বস্তুটা কোথায় আছে? হ্যাঁ, এটা দিয়ে বস্তুর অবস্থান বোঝায় এবং গতিও বোঝায় কোন দিকে। ঠিক আছে, তাহলে বস্তুর গতি আর অবস্থান বোঝানোর জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করি। তাহলে এখানে আমরা কি পড়ছি? তাপমাত্রা নিয়ে, তাপমাত্রা নিয়ে পড়ছি না? এই তাপ ও তাপমাত্রা প্রকাশের জন্য এর গতি, তাপের গতি, তাপ কোথায় থেকে কোথায় যায়, এই গতি প্রকাশের জন্য কিছু রাশি আছে, ওগুলাকে কি বলা হয়? তাপমাত্রিক স্থানাঙ্ক। যেমন টেম্পারেচার তাপমাত্রা, ভলিউম আয়তন, তারপরে কিউ দিয়ে তাপ প্রকাশ করা হয়, ইউ দিয়ে অভ্যন্তরীণ শক্তি প্রকাশ করা হয়, ডাব্লিউ দিয়ে কাজ, ঠিক আছে, বড় হাতের আর দিয়ে কি? রোধ। এগুলাকে কি বলা হয়? আরো আছে, এগুলাকে কি বলা হয়? তাপমাত্রিক স্থানাঙ্ক। এগুলাকে কি বলা হয়? তাপমাত্রিক স্থানাঙ্ক। এগুলাকে কি বলা হয়? তাপমাত্রিক স্থানাঙ্ক। এখন একটা জিনিস দেখতো, আমি যদি এখানে তাপ দিই, এখানে যদি আমি তাপ প্রদান করি, দেখ তাপ প্রদান করলে কি হবে বলতো? অণুগুলা ছোটাছুটি বাড়বে না? ছোটাছুটি বাড়া মানে কি? অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। আবার তাপ সরাই নিলে কি হবে? অণুগুলার ছোটাছুটি কমে যাবে এবং অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। তো আমি এখানে কি সরবরাহ করছি? আগুন না, এখানে তাপ সরবরাহ করছি। কি সরবরাহ করছি? তাপ। তাহলে তাপ বাড়াইলে কি বাড়ছে? তাপ বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, তাপ কমাইলে অভ্যন্তরীণ শক্তি কমছে। তাইলে আমরা কি লিখতে পারি? কিউ সমানুপাতিক ইউ।
তাপ কার সমানুপাতিক? অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। তাইলে তাপের পরিবর্তন কার সমানুপাতিক হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমানুপাতিক। ঠিক আছে, তো এখানে এটা দিয়ে কি বোঝায়? অভ্যন্তরীণ শক্তি এই তাপ বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, আবার তাপ কমাইলে অভ্যন্তরীণ শক্তি কি কমে যায়। বুঝলি? আচ্ছা, এই গেল আমাদের এই ব্যবস্থা। এবার আমরা একটা পিস্টন আঁকাবো। কি আঁকাবো? পিস্টন চিনিস? পিস্টন দেখেছিস? এই যে গাড়ি চলে, গাড়ির ইঞ্জিন চলে না, এই যে মোটর সাইকেল, তারপরে যে বিভিন্ন গাড়ি চলে, পিস্টন তোরা মনে হয় ইঞ্জিনে যখন এই যে লুব্রিকেন্ট অয়েল মানে কি মোবিল, মোবিলে যখন অ্যাড দেয় দেখবি একটা জিনিস এভাবে ওঠানামা করতে থাকে, ওঠানামা করতে থাকে, ওটাকে কি বলা হয়? পিস্টন। কি বলা হয়? পিস্টন। তো মনে কর এটা একটা গ্যাস জার। এটা আগাইলাম হচ্ছে পিস্টন। এটা কি করতে পারে? উপর নিচে ওঠানামা করতে পারে। মনে করে যে লালটা ছিল উপরে উঠে গেছে, আবার নীলটা ছিল কি নিচে নেমে গেছে, পিস্টন। পিস্টন পিস্টন 3D ভিউ এরকম দেখা যায়। ঠিক আছে, পিস্টনের 3D ভিউ আমি এত এক্সপার্ট না আঁকাইতে, আমি যতটুকু আঁকাইছি আমার সামর্থ্য অনুযায়ী। এটা হচ্ছে কি ভিউ? 3D ভিউ। 2D ভিউ কেমন হবে দেখ। 2D মানে পাশ থেকে দেখলে। এটা কি ভিউ? 3D। এটা পাখির চোখে দেখা। পাশ থেকে দেখলে এরকম লাগবে, আর 3D ভিউটা এরকম। আমি আমি পিস্টনটা দেখাই দিলাম। এবার একটু দেখেন, এবার যা বলবো মনোযোগ দিয়ে দেখবেন। যান্ত্রিক শক্তির নিত্যতা কি বলেন তো? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হতে পারে। তো যান্ত্রিক শক্তির নিত্যতা আমাদের কি বলে? মনে করেন আমি আপনাকে 100 জুল শক্তি দিলাম, আপনি কাজ করলেন 40 জুল। কি কত জুল কাজ করলেন? 40 জুল। বাকি 60 জুল কি হবে? স্টোর হয়ে যাবে। বাকি 60 জুল কি হবে? স্টোর। যেই শক্তিটা স্টোর হয় ওটাকে কিন্তু বিভব শক্তি বলে। কি বলে? যে শক্তিটা জমা হয়ে থাকে ওটাকে কি বলা হয়? বিভব শক্তি। যেটা কাজে লাগছে ওটাকে কি বলা হয়? কার্যকর শক্তি। কি বলা হয়? কার্যকর শক্তি। আর আপনি যেটা দিচ্ছেন ওটা কি? প্রদেয় শক্তি। কি দিচ্ছেন? প্রদেয় শক্তি। এটা কখনো এমন হবে না যে আপনি 100 জুল দিলেন, 40 জুল কাজ করলেন, আর 50 জুল স্টোর হইলো। এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। তো যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে এটা। আপনি যে পরিমাণ শক্তি প্রদান করবেন, যদি কাজ কাজ যে পরিমাণ হবে বাকি শক্তিটুকু কি হবে? বিভব শক্তি রূপে জমা হয়ে যাবে। কোথায় জমা হয়? যে বস্তুর উপরে কাজ করছেন ওই বস্তুতেই। যে বস্তুর উপরে কাজ করছেন ওই বস্তুতেই জমা হয়। ঠিক আছে, এবার একটু সবাই দেখেন।
মনে করেন এটা একটা গ্যাস জার, এটা একটা কি গ্যাস জার বা পিস্টনই মনে করেন, পিস্টনটাই আঁকায়। এই পিস্টনের মধ্যে কথা বলিস না, এই পিস্টনের মধ্যে এখানে কি আছে, গ্যাস আছে। পিস্টনের মধ্যে গ্যাস আছে। আপনি আমরা কি জানি, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমে। এগুলা কিন্তু আপনারা এসএসসি তে পড়ে আসছেন। তাপমাত্রা বাড়াইলে, তাপ বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে, তাপ কমাইলে গ্যাসের আয়তন কমে। তো আপনি নিচে মনে করেন তাপ দিচ্ছেন, আপনি নিচে তাপ দিচ্ছেন। এখন তাপ দেওয়ার ফলে গ্যাসের আয়তন তো বেড়ে যাবে। পিস্টন কে জায়গায় থাকবে? পিস্টন কিন্তু খুবই স্মুথ। কেমন হয়? খুবই স্মুথ। একটু ধাক্কা লাগলে উপরে উঠে যাবে, একটু উপর থেকে প্রেসার পড়লেই কোথায় নিচে চলে আসবে, নিচে চলে আসবে। তো মনে করেন তাহলে পিস্টনটা কোথায় চলে যাবে? মনে করেন এখানে চলে যাবে। এই পিস্টনটাই উঠে এখানে চলে গেছে। তো এই সরণ ঘটছে না পিস্টনের? সরণ ঘটছে না কার ফলে? একটা বল প্রয়োগ হয়েছে। সরণ তো বল প্রয়োগের ফলেই ঘটে নাকি অন্য কারণে ঘটে? বল প্রয়োগের ফলে তো বস্তুর সরণ ঘটে। আমরা কাজের অধ্যায়ে পড়ছি না, ডাব্লিউ সমান কি পড়ছি? ডাব্লিউ সমান এফ এক্স পড়ছি না? এক্স হচ্ছে সরণ, এফ কি বল। তাহলে বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে সেটাই কি কাজ, বা বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, বা সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কি বলা হয়? কাজ। 3-4 রকমের সংজ্ঞা পড়ছিলাম আমরা। তো এখানে তো কাজ হয়েছে নাকি? তো কাজটা কে করছে? কাজ কে করছে? কাজ জিনে করছে না? কাজ জিনে করছে না পরিতে করছে? ভূতে করছে কাজ নিশ্চয়। কাজ করছে হচ্ছে গ্যাস। কে কাজ করছে? গ্যাস। গ্যাসের আয়তন বাড়ছে বলে তো গ্যাস পিস্টনকে উপরে তুলে দিছে, তাই না? তাহলে কাজটা কে করছে? গ্যাস করছে। যেই বস্তু কাজ করে ওটাকে বলা হয় কার্যনির্বাহী বস্তু। এটাকে কি বলা হয়? কার্যনির্বাহী বস্তু। এবার দেখেন আমি এখানে কি পরিমাণ তাপ দিচ্ছি দেখেন তো। আগে মনে করেন গ্যাসটা যখন ছিল না তখন এই যে সিস্টেম, এই সিস্টেমের তাপমাত্রা কত ছিল? Q1 কত ছিল? Q1। আমি এখানে তাপ সরবরাহ করছি কি পরিমাণ? Q2 পরিমাণ। তাহলে এ তাপ পাইছে কি পরিমাণ? Q2 মাইনাস Q1 পরিমাণ না? এটাকে বলা হয় ডেল কিউ। বড় পরিবর্তনের জন্য, ছোট পরিবর্তনের জন্য কি কি ডিকিউ। তাইলে আমি এখানে তাপ সরবরাহ করছি কি পরিমাণ? মানে এই যে আমি 100 জুল শক্তি সরবরাহ করলাম মনে করেন। এবার শক্তি সরবরাহ করলে প্রথমে কি হবে? অণুগুলো প্রথমে কি শুরু করবে? ছোটাছুটি শুরু করবে। ছোটাছুটি শুরু করলে ভেতরে কার পরিবর্তন হবে? অভ্যন্তরীণ শক্তির। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মনে করেন কি ডিইউ। এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফলেই তো কাজ হবে, তাই না? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফলে সরণটা ঘটছে। এখানে কাজ হয়েছে কি পরিমাণ? ডিডব্লিউ পরিমাণ। কি পরিমাণ কাজ হয়েছে? ডিডব্লিউ পরিমাণ। তাহলে আপনি যে পরিমাণ শক্তি প্রদান করছেন, প্রদান করার পরে বাকি দুইটা শক্তি পাইছেন কি? একটা কি অভ্যন্তরীণ শক্তি আর একটা কি কাজ। তাহলে এখান থেকে এই যে যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা কি জানি? প্রদেয় শক্তি সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার
প্রথম সূত্র থার্মোডাইনামিক্স, দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। কাহিনী তো এখানেই শেষ না, আরো কাহিনী আছে। এ তো কেবল ট্রেলার ছিল, এবার পিকচার দেখানো হবে। সবাই দেখেন, এখন এই অভ্যন্তরীণ আপনি যে তাপ দিচ্ছেন, এই তাপটা প্লাস মাইনাস হইতে পারে, অভ্যন্তরীণ শক্তিটা প্লাস মাইনাস হইতে পারে, ডিডাব্লিউটা প্লাস মাইনাস হইতে পারে। কাজ ধনাত্মক ঋণাত্মক হয় না? হয় না, আমরা কিন্তু সব পড়ছি। কখন ডিইউ পজিটিভ হবে, কখন ডিইউ নেগেটিভ হবে, কখন ডিকিউ পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, আপনারা একটু বলেন দেখি। এটা অনুমান করে বলেন, অনুমান করে বলেন, বলেন। এই শিমুল বলো, বল, কেউ জানিস না? এটা কি বলতো, এই পুরা এটা কি? নিশ্চয় বলবে পিস্টন। হ্যাঁ, এটা পিস্টন, কিন্তু এটা একটা কি সিস্টেম না? এটা একটা কি সিস্টেম। এন্ড এই সিস্টেমটা কি সিস্টেম ছিল দেখতো, পিস্টন থাকার কারণে এটা কি সিস্টেম? ক্লোজ সিস্টেম। ঠিক আছে, ক্লোজ সিস্টেম হইলেও এর কিন্তু ভরের পরিবর্তন হয় নাই। কার পরিবর্তন হয়েছে? শক্তির। আচ্ছা, আমরা আমাদের মুখ্য বিষয় এটা না, আমাদের সাইন জানা মুখ্য বিষয়। আমি যদি সিস্টেম যদি বাইরে থেকে তাপ গ্রহণ করে, তাহলে ডিকিউ পজিটিভ হবে। কি বললাম বল? ডিকিউ কখন প্লাস হবে? সিস্টেম তাপ গ্রহণ করলে বা পরিবেশ থেকে কি করলে? শোষণ করলে। তাহলে ডিকিউ নেগেটিভ হবে কখন? এটা কানার ভাই অন্ধ বোঝে, বলেন। কখন ডিকিউ নেগেটিভ হবে বলেন? এবার যদি সিস্টেম যদি পরিবেশে তাপ ছেড়ে দেয়, বর্জন করে বা অপসারণ করে, তাহলে ডিকিউ কি হবে? নেগেটিভ হবে। ডিকিউ নেগেটিভ হবে কখন? সিস্টেম তাপ বর্জন করলে। তাহলে বলেন তো ডিইউ কখন পজিটিভ হবে? এটা এবার জানার কথা। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে ডিইউ কি হবে? পজিটিভ হবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, তাহলে ডিইউ কি হবে? নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, অভ্যন্তরীণ বানান ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি বাড়লে ডিকিউ প্লাস। আচ্ছা, ডিইউ নেগেটিভ কখন? অভ্যন্তরীণ শক্তি কমলে। তাইলে বলেন তো ডিডাব্লিউ কখন পজিটিভ আছে, ডিডাব্লিউ কখন নেগেটিভ হবে? যখন বস্তু কাজ করবে, যখন কার্যনির্বাহী বস্তু কাজ করবে, তখন ডিডাব্লিউ পজিটিভ হবে। যখন বস্তুর উপরে কাজ হবে মানে কি বলেন দেখি? এখানে দেখেন, বস্তুর আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে পিস্টন উপরের দিকে উঠে গেছে। এবার যদি পিস্টন যদি এখানে না থেকে, যদি এই যে দেখেন পিস্টন এখানে না থেকে যদি এই যে এখানে আসতো, তার মানে কি হইলো? কাজটা কার উপর হইলো বলেন তো? কার্যনির্বাহী বস্তুর উপরে হয়েছে। যদি বস্তু সিস্টেমের উপরে কাজ করে, তাহলে ডিডাব্লিউ কি? পজিটিভ। আর যদি বস্তুর উপরে কাজ হয়ে যায়, তাহলে ডিডাব্লিউ কি? নেগেটিভ। মনে থাকবে? আচ্ছা, এই কথাটুকু লিখি নেন, আমি লিখে দিলাম না, তুলেন। এটুকু তুলেন না, এটুকু এদিকে তোলা হয়েছে, এইদিকে তোলা হয়েছে, এদিকে। আমি এটা মুছে দিই, হ্যাঁ।
এটা মুছে দিব। আমি আবার আঁকাবো। আঁকা কি করাই কাজ, এই জীবনটাই শেষ হয়ে যাবে আঁকা আঁকি করতে করতে। এই প্লিজ, এই প্লিজ আপনারা আপনারা কথা বললেন না, হ্যাঁ? কথা বলাটা খুবই অভদ্রতা, পড়ার রুমে বিশেষ করে। আপনারা বাইরে গিয়ে কথা বলেন, আমাকে গালি দেন, সমস্যা নাই। এসএসসি তে যখন মায়ের খায় গালি দিতেন যে স্যারের বংশ বিস্তার হবে না, দিয়েছে ছেলেবেলে, আমি শুনেছি। এই যে দেখেন, এই চুপ কর না। এখানে মনে করেন গ্যাস ছিল, এর মধ্যে কি ছিল? গ্যাস ছিল। আপনি যখন তাপ দিচ্ছেন কি হয়েছে বলেন দেখি? গ্যাসের আয়তন বাড়ছে। বাড়ার ফলে এই পিস্টন কোথায় গেছে? এখান থেকে এখানে গেছে। ধরলাম সরণ কি পরিমাণ হয়েছে? এক্স পরিমাণ সরণ হয়েছে। তো এক্স পরিমাণ সরণ হইলে আপনি এপাশ থেকে নিশ্চয়ই একটা বল দিচ্ছেন। কি পরিমাণ বল দিচ্ছেন? এফ বল। এটা কি বল? প্রত্যেকবার দেখলাম ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছে, ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, ডিডব্লিউ পরিমাণ কাজ হচ্ছে। তো এবার শুধু এফ লিখলাম কেন? কেন এফ লিখলাম? আপনাদের এসএসসির বেসিক খুবই খারাপ। এফ কেন লিখলাম বলেন দেখি? বলেন, প্যাসকেলের সূত্র বলেন এসএসসির। তরল বা বায়বীয় পদার্থের তার, তরল বা বায়বীয় পদার্থ, যে কোনো তরল বা বায়বীয় পদার্থ তার চারিদিকে কি সমানভাবে চাপ প্রদান করে, সমান চাপ প্রদান করে, তাই না? সমান বল প্রদান করে, একই রকম বল প্রদান করে, তাহলে সেটা কি বল? সমবল না? তাহলে সমবলের কোনো পরিবর্তন হয়? সমবলের পরিবর্তন না হলে কি আমি ডিএফ লিখতে পারবো? যার পরিবর্তন হবে তার সামনে আমি ডি আনতে পারবো। ডি মানে কি? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি? অন্তরীকরণ। অন্তরীকরণ মানে ক্ষুদ্র জিনিস বড় জিনিস ক্ষুদ্র জিনিস করা, মানে এটা পরিবর্তন করছি। কিন্তু সমবলের তো কোনো পরিবর্তন হয় না। আর সমবলের জন্য আমাদের কাজের একটা ইকুয়েশন ছিল, কি বলেন? ডাব্লিউ সমান এফ এক্স। পড়েছি। পরিবর্তনশীল বল হলে কিন্তু ইন্টিগ্রেশন চলে আসবে। এটা কি? অপরিবর্তনশীল বল বা কি বল? সমবল। সমবলের জন্য ডাব্লিউ সমান কি ছিল? এফ এক্স। অসমবলের জন্য কি ছিল? জানি না, আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা, কাজ ক্ষমতা শক্তি আবার ভালো মতো পড়বেন। একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায় কানেক্টেড, এখানে এক চ্যাপ্টার আর এক চ্যাপ্টারের সাথে কানেক্টেড। আপনি না পড়লে আপনি খুবই ভুল করবেন জীবনে। এবার দেখেন, ডাব্লিউ সমান কি? এফ এক্স। তো আমরা ওই অধ্যায়ে এসএসসি তে ওই অধ্যায়ে কি পড়ছিলাম? এর উপর যে পরিমাণ চাপ দেওয়া হয়, এটা কি চাপ সমান কি ছিল? এফ বাই এ না? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই কি? চাপ। তাইলে এফ সমান কি লেখা যায়? পি এ। তাইলে এখানে লেখেন পি এ ডিএক্স। পি এ ডিএক্স। পি এ ডিএক্স। এফ এর জায়গায় লিখলাম পি এ, সমস্যা আছে? এফ মানে তো আমরা পি এ লিখতেই পারি। আবার এ ডিএক্স মানে কি? আচ্ছা, কোন কিছুর ক্ষেত্রফলকে যদি তার দৈর্ঘ্য দিয়ে গুণ করা যায় কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? আয়তন। তো দেখেন, আপনাদের নিশ্চয় মনে আছে এসএসসি তে যারা মোটামুটি পড়ালেখা করছেন, এটা কি ছিল? পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মনে আছে? এটা কি ছিল? এ না? এ। আর এটুকু কি? দৈর্ঘ্য না? পরিবর্তন কতখানি হয়েছে? এক্স পরিমাণ। এই যে এতখানি পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রফলের সাথে যদি আপনি দৈর্ঘ্য গুণ দেন তাহলে কি পাওয়া যাবে? আয়তন। এখন কিন্তু পুরো আয়তনের পরিবর্তন হয়েছে? আয়তন কিন্তু ক্ষুদ্র অংশের পরিবর্তন হয়েছে। তাহলে এই আয়তনটাকে আমরা কি বলবো? ডিভি। তাহলে পি ডিভি কার জন্য? ডিডব্লিউ পরিমাণ কাজের জন্য। ডিডব্লিউ পরিমাণ আয়তন পরিবর্তনের জন্য কাজ কি পরিমাণ হয়েছে? ডিভি পরিমাণ আয়তন পরিবর্তনের জন্য কাজ কি পরিমাণ হয়েছে?
ডিডব্লিউ পরিমাণ। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল দেখেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে প্লাস মাইনাস হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। এখান থেকে আপনারা কি লিখতে পারেন, ডিকিউ সমান প্লাস মাইনাস ডিইউ প্লাস পিডিভি। ঠিক আছে। আচ্ছা, ডিভি মানে কি? ডিভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান। ডিকিউ মানে কি? কিউ টু মাইনাস কিউ ওয়ান দেখলাম না, তাহলে ডিভি মানে কি? ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে ডিডব্লিউ সমান কি লেখা যায় বলেন তো? পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এই যে সূত্রগুলা, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করতে। আমি এই যে ঘর মার্কিং করে দিছি, তুলে নেন। কি বলছে, একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপরে কে কাজ সম্পাদন করছে? কাজটা কে সম্পাদন করছে? একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস, গ্যাস কার উপর কাজ সম্পাদন করছে? পরিবেশের উপর। কাজ কে সম্পাদন করছে? গ্যাস সম্পাদন করছে না, কার উপর সম্পাদন করছে? কাজ কি গ্যাসের উপর সম্পাদন করা হয়েছে? না, গ্যাসই পরিবেশের উপর সম্পাদন করছে। তাহলে এটা কার মান? ডিডব্লিউ এর মান হচ্ছে 200 জুল। এটা কিন্তু প্লাস। ঠিক আছে। এবার পরিবেশ থেকে কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপ শক্তি কি করছে? শোষণ করছে। মানে সিস্টেম পরিবেশ থেকে কি নিছে? 500 জুল তাপ নিছে। এটা প্লাস হবে না মাইনাস হবে? যে যে মাইনাস বলেছি সে যে কান ধরে বসে থাক। বললাম সিস্টেম যদি তাপ নেয় বা শোষণ করে পরিবেশ থেকে, তাহলে ডিকিউ কি হবে? পজিটিভ হবে। এটা কত? 500 জুল। এখানে কিন্তু সবার ভুল হবে, বুঝলে? এই প্লাস আর মাইনাসে ভুল হবে। তো কি বের করতে বলছে? ডিইউ সমান কত? অন্তঃস্থ শক্তির পরিবর্তন। আমরা কি জানি? ডিকিউ সমান কত? ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ মাইনাস ডিডব্লিউ সমান কি? ডিইউ। তাহলে ডিকিউ এর মান কত? 500 মাইনাস 200 সমান ডিইউ 300 জুল। দেখ ডিইউ এর মান কি আসছে? পজিটিভ আসছে না? যদি একই তাপ তাপ কি তাপ বর্জন করছে, তাপ শোষণ করছে, তাপ শোষণ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ শক্তি কি হবে? পজিটিভ। এই যে আমাদের অঙ্ক ঠিক আছে।